1969 সাল লিবিয়ার 27 বছরের এক যুবকের কাছে সে দেশের রাজতন্ত্রের পতন ঘটে, আর এরপর সে দীর্ঘ 42 বছর দেশটির শাসনকার্য পরিচালনা করেন। একটি যাযাবর বেদুইন পরিবারে জন্মগ্রহণ করা এই যুবকের নাম মুয়াম্মার গাদ্দাফি। জন্মগ্রহণ করেন 1942 সালে পশ্চিম লিবিয়ার এক মরুভূমিতে। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ এবং বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। মূলত গাদ্দাফির পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। পরিবারে ভরণ-পোষণ চলত উট এবং ছাগল পালন করে। শৈশবে তিনি বেশ মেধাবী এবং বিচক্ষণ হওয়ার কারণে পরিবারে অভাব অনটন থাকার পরও তাকে স্কুলে ভর্তি করানো হয়। স্কুলে পড়ার সময় মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের তার কাছে একজন আদর্শ হিসাবে পরিণত হয়। জামাল আবদেলের বক্তৃতা দেওয়ার ধরন, রাজনৈতিক দূরদর্শিতা এগুলো তাকে ভীষণভাবে ফ্যাসিনেশন করতে থাকে এবং তিনি স্কুল থেকেই রাজনীতির দিকে ঝুঁকতে থাকেন। আরবের জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের ধারণাকে সমর্থন করতে থাকেন, আর উপনিবেশবাদ, নব্য উপনিবেশবাদ, পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং জায়নবাদের ধারণা প্রত্যাখ্যান করেন। তাছাড়া তিনি স্কুলে পড়া অবস্থাতেই ইহুদি এবং ইসরায়েল বিরোধী ছাত্র সংগঠন গড়ে তোলেন, আর এগুলো করতে যেয়ে তার পড়াশোনার অবস্থা ভীষণভাবে খারাপের দিকে যেতে থাকে। তবে পরবর্তীতে পুনরায় পড়াশোনায় মনোনিবেশ করেন এবং 1963 সালে লিবিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। একই বছর তিনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং রয়্যাল মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। সামরিক বাহিনীতে কাজ করার সময় তিনি ফ্রি অফিসার্স মুভমেন্ট নাম করে একটি বিপ্লবী দল গঠন করতে শুরু করেন। 1951 সালে ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে লিবিয়া শাসন করে চলছিলেন রাজা ইদ্রিস। সমস্যা হলো, রাজা ইদ্রিস পশ্চিমপন্থী হওয়ার কারণে লিবিয়ার সাধারণ মানুষের কাছে সে ধীরে ধীরে বিশ্বাস হারাতে থাকে। বিশেষ করে 1960-এর দশকে রাজা ইদ্রিসের শাসন ভীষণভাবে অজনপ্রিয় হয়ে ওঠে। লিবিয়ার সাধারণ জনগণ রাজার দুর্নীতি এবং পশ্চিমপন্থী অবস্থানের বিরুদ্ধে আপত্তি জানাতে শুরু করে এবং একটা সময় লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও অন্য শহর বেনগাজিতে দাঙ্গা শুরু হয়। এদিকে গাদ্দাফি একজন ধর্মপ্রাণ মুসলিম এবং প্রবল আরব জাতীয়তাবাদী হওয়ার কারণে রাজা ইদ্রিসের কর্মকাণ্ড তীব্র ক্ষোভের সৃষ্টি করে। কাজেই তিনি বিভিন্নভাবে পরিকল্পনা করতে থাকেন কিভাবে রাজা ইদ্রিসকে সরিয়ে লিবিয়াকে পশ্চিমাদের হাত থেকে রক্ষা করা যায়। এভাবে তিনি ধীরে ধীরে তার সহকর্মী সেনা কর্মকর্তাদের একত্রিত করতে থাকেন, কারণ তাকে ক্ষমতা থেকে উৎখাতের একটি মাধ্যম ছিল, সেটি হলো সেনা অভ্যুত্থান। সামরিক বাহিনীতে বিভিন্ন বিপ্লবী দল ছিল। এ কারণে সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সন্দেহ করেছিল যে একটি সামরিক অভ্যুত্থান হতে পারে। তারা অবশ্য মুয়াম্মার গাদ্দাফির ফ্রি অফিসার্স মুভমেন্ট থেকে কোনো অভ্যুত্থান আসবে বলে আশা করেনি। আর সর্বশেষ 1 সেপ্টেম্বর 1969 সালে রাজা ইদ্রিস বিদেশে থাকাকালীন তার অনুপস্থিতিতে গাদ্দাফি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বিমানবন্দর, পুলিশ স্টেশন, সরকারি অফিস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করেন এবং রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করেন। আর এখানেই লিবিয়ার রাজতন্ত্রের সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর গাদ্দাফিকে সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার এবং লিবিয়ার নতুন গভর্নিং বডির বিপ্লবী কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মনোনীত করা হয়। গাদ্দাফি ক্ষমতা আসার পর থেকেই পশ্চিমা এবং ইহুদিদের বিরুদ্ধে কাজ শুরু করেন। 1970 সালের মধ্যেই লিবিয়া থেকে মার্কিন এবং ব্রিটিশ সামরিক ঘাঁটি সরিয়ে দেন। একই বছর লিবিয়া থেকে ইতালি এবং ইহুদি সম্প্রদায়ের যেসব মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদেরকে বহিষ্কার করেন। তাছাড়া 1973 সালে তিনি দেশের সমস্ত বিদেশি মালিকানাধীন পেট্রোলিয়াম সম্পদ জাতীয়করণ করেন। এর পাশাপাশি তিনি ইসলামী নীতি অনুসারে মদ এবং জুয়া নিষিদ্ধ করেন। গাদ্দাফি ক্ষমতা গ্রহণের পর স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আবাসনের উন্নতি ঘটে। ম্যালেরিয়ার মতো মরণঘাতী ব্যাধিকে নির্মূল করা হয়। বয়স্ক সাক্ষরতা কর্মসূচি এবং বিনামূল্যে শিক্ষার পাশাপাশি বাধ্যতামূলক শিক্ষা বাস্তবায়িত করা হয়। তার এই কার্যক্রমগুলো লিবিয়ার জনগণের কাছে তাকে ভীষণ জনপ্রিয় করে তোলে। 1979 সালের মধ্যে লিবিয়ার মাথাপিছু আয় ইতালি এবং যুক্তরাজ্যের মতো শিল্পোন্নত দেশগুলোকে অতিক্রম করে। গাদ্দাফি সবসময় ইসরায়েল বিরোধী ছিলেন। বিশেষ করে মিশর ইসরায়েল শান্তি প্রক্রিয়া প্রত্যাখ্যান করায় আরব বিশ্বের মধ্যে একজন নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হন। তাছাড়া তিনি সামরিক সাহসিকতার জন্য খ্যাতি অর্জন করতে থাকেন। আর এগুলো যখন দিন দিন বাড়তেই থাকে তখন তিনি পশ্চিমাদের রোষানলের শিকার হন। তাছাড়া 1980-এর দশকের শেষের দিকে লিবিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়, কারণ তেলের দাম কমে যায় এবং রাজস্ব হ্রাস পায়। এর পাশাপাশি আরও একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো রেভলিউশনারি কমিটির আর্মি অফিসারদের সঙ্গে। প্রকৃতপক্ষে গাদ্দাফি দেশের শাসনভার গ্রহণের পর
তেমন কোনো ক্ষমতায় প্রদান করেনি তাদের, যার ফলে একসময় তার অবহেলার সহ্য করতে না পেরে অভ্যুত্থানের সময় সঙ্গে থাকা সেই সামরিক কর্মকর্তারাই তার বিরোধিতা করতে শুরু করে। তাছাড়া গাদ্দাফির বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কিছু অভিযোগ তোলা হয়, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক প্যান্থার্স নামে বিপ্লবী গোষ্ঠীকে গাদ্দাফি কর্তৃক অর্থনৈতিক সহায়তা প্রদান এবং তার সরকার ফিলিস্তিন ও অন্যান্য আরব দেশের সমন্বয়ে গঠিত একটি সংগঠন ইউরোপে বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত ছিল এবং যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে হত্যার প্রচেষ্টার সাথে সংযোগের অনেক অভিযোগ ছুড়ে দেয় গাদ্দাফির দিকে, যদিও এই অভিযোগগুলির কোনোটিই সন্দেহের বাইরে প্রমাণিত হয়নি। আর এসব অভিযোগ বা কর্মকাণ্ড তাকে মার্কিন সরকারের সাথে ক্রমান্বয়ে দ্বন্দ্বের সৃষ্টি করতে থাকে এবং 1986 সালে বার্লিনে একটি ডিস্কোতে বোমা হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র লিবিয়ায় বিমান হামলা চালায়। এতে করে গাদ্দাফির দত্তকন্যা সহ 100-রও বেশি লোক নিহত হয়। এভাবে ক্রমান্বয়ে গাদ্দাফির উপর অভিযোগ একটার পর একটা আসতেই থাকে এবং নিজ দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ বাড়তে থাকে। আর সর্বশেষ 2011 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমা শক্তিবর্গের মদদে লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে তীব্র বিদ্রোহ শুরু হয়। দীর্ঘ 42 বছর ধরে যে লিবিয়া শাসন করে যাচ্ছে তার বুদ্ধিমত্তার শক্তি সামর্থ্য যে কম নয় সেটি প্রমাণ করে যাচ্ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। সমস্যা হলো, যখন বিদ্রোহীরা পরাজয়ের মুখে সে সময় লিবিয়ায় সরাসরি হামলা চালায় ফ্রান্স, ব্রিটেন, ইতালি এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে ন্যাটোর নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। এরপর গাদ্দাফির বাহিনী দুর্বল হতে শুরু করে আর সর্বশেষ 20 অক্টোবর 2011 সালে লিবিয়ার সিরোতে বিদ্রোহী বাহিনী মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে। তবে গাদ্দাফিকে হত্যার পর তার বিরুদ্ধে যারা বিরোধিতা করেছিল ধীরে ধীরে তারা বুঝতে পেরেছিল যে প্রকৃত অর্থে তারা পশ্চিমাদের ষড়যন্ত্রের শিকার হয়েছিল, যেমনটা করা হয়েছিল ইরাকিদের সাথে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে বিভিন্ন কৌশলে ক্ষমতা থেকে সরিয়ে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন এবং লাখ লাখ মানুষ হত্যাকারী জোসেফ স্ট্যালিন সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ।